ফেসবুক লাইভ ক্লাসের আজকের এই সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুশাররফ হোসেন, ইনস্ট্রাক্টর পাওয়ার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি এই সেশনে তোমাদের সামনে যে সাবজেক্টটি নিয়ে উপস্থিত তা পাওয়ার টেকনোলজির চতুর্থ পর্বের অটোমোটিভ সাসপেনশন, ব্রেক, স্টিয়ারিং অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম, সাবজেক্ট কোড 67142। আজকের আমার আলোচনার টপিক চ্যাপ্টার 11, অটোমোটিভ ব্রেক সিস্টেমের ফিচার্স বা বৈশিষ্ট্য। এই চ্যাপ্টারটিকে কয়েকটি লেসনে ভাগ করা হয়েছে। তার ভিতর আজ আলোচনা করব ব্রেক সিস্টেমের প্রিন্সিপাল এবং ক্লাসিফিকেশন নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেসন শেষে তোমরা যা পারবে, ব্রেক সিস্টেম কী তা বলতে পারবে, অটোমোবাইলের ব্রেক সিস্টেম ব্যবহারের উদ্দেশ্যসমূহ বলতে পারবে, ব্রেক সিস্টেমের প্রিন্সিপালসমূহ বর্ণনা করতে পারবে এবং অটোমোবাইলে ব্যবহৃত ব্রেক সিস্টেমের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ করতে পারবে। তাহলে শুরু করা যায়। প্রথমেই একটি প্রশ্ন দিয়ে শুরু করছি। একজন চালক চলন্ত একটি গাড়িকে যদি থামাইতে চায়, স্লো করতে চায়, তাহলে সে কী করবে? উত্তরটা আমরা একটা চিত্রের মাধ্যমে বা একটা ছবির মাধ্যমে দেখে নিই এবং আমরা সবাই জানিও এটা। সে কী করবে? সে একটা প্যাডেলে চাপ প্রয়োগ করবে, একটা প্যাডেলে সে পুশ করবে, একটা প্যাডেলকে দাবাবে এবং সেটাকে বলি ব্রেক প্যাডেল। এটা আমরা সবাই জানি। কিন্তু ড্রাইভার ব্রেক প্যাডেলটাকে চাপ দিল, কিছুক্ষণের মধ্যে গাড়িটা থেমে গেল। বিষয়টা শুধু এতটুকুই নয়, আসলে এখানে কি ঘটে যে ব্রেক প্যাডেলে চাপ দেয় আর গাড়ি থেমে যায়। বিষয়টা শুধু এতটুকুই নয়, এখানে কি ঘটে আমরা একটু সেটা দেখে নিই। যখন একটা গাড়ি গতিশীল হয়, গতিতে চলতে থাকে, তখন তার মধ্যে একটা শক্তি অর্জিত হয়। এই শক্তিটাকে বলে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। আর আমরা জানি যে কোনো শক্তিকে ধ্বংস করা যায় না, এটাকে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যায় মাত্র। তখন গাড়ি যখন গতিশীল হয়, তার মধ্যে যে গতিশক্তি অর্জিত হয়, তখন এই গাড়িকে যদি থামাইতে হয়, তাহলে গাড়ির এই গতিশক্তিকে অন্য কোনো শক্তিতে রূপান্তর করতে হবে, তবেই গাড়িকে থামানো সম্ভব। আমাদের গাড়িকেও তাই এই গতিশক্তিকে অন্য একটি শক্তি, অর্থাৎ তাপ শক্তিতে রূপান্তর করা হয়। আর এই যে শক্তির রূপান্তর, এটা শুরু হয় ব্রেক প্যাডেলে চাপ প্রয়োগ করার মাধ্যমে, যেটা আমরা আগের চিত্রটিতে দেখলাম যে ব্রেক প্যাডেল ড্রাইভার চাপ দিচ্ছে। তো এই চাপ দেওয়ার মাধ্যমে এই শক্তির রূপান্তর প্রক্রিয়া শুরু হয় আর শেষ হয় চাকাতে। এখানে ব্রেক শু থাকে, শুয়ের সাথে হুইলের ড্রামের বা ডিস্কের ঘর্ষণ হয়। এই ঘর্ষণ এবং হুইলের যে টায়ার থাকে, এই টায়ার এবং রাস্তার মাঝে যে ঘর্ষণ হয়, এই ঘর্ষণের মাধ্যমে এই শক্তির রূপান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এখানে এসে আমার কাইনেটিক এনার্জি সম্পূর্ণরূপে যখন তাপশক্তিতে রূপান্তর হয়ে যায়, তখনই গাড়িটা থেমে যায়। আর রূপান্তরিত তাপশক্তি তখন বায়ুমণ্ডলে নির্গত হয়। এখানে যে সিস্টেমটি কাজ করে এই শক্তি রূপান্তরের জন্য, এই সিস্টেমটি ব্রেক সিস্টেম। আমরা যে ব্রেক সম্পর্কে একটু জানব। ব্রেকটা কি? ব্রেক হলো একটা মেকানিক্যাল ডিভাইস, যেটা যে কোনো একটা মুভিং সিস্টেম থেকে, এই মুভিং সিস্টেমের মধ্যে যে শক্তি আছে, এই শক্তিকে শোষণ করে নিয়ে বা এই শক্তিকে অন্য কোনো শক্তিতে রূপান্তর করে এই মুভিং সিস্টেমের গতিকে কমিয়ে দিবে বা মুভিং সিস্টেমটাকে থামিয়ে দিবে। অটোমোবাইলের জন্য ব্রেক সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। অটোমোবাইলে যে সকল নিরাপত্তামূলক ব্যবস্থা আছে, তার মধ্যে ব্রেক সিস্টেমটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এই ব্রেক সিস্টেমের না থাকা নয়, শুধুমাত্র ব্রেক সিস্টেমের সামান্য ত্রুটির জন্যও গাড়ির চালক, যাত্রী এবং যানমালের অনেক বেশি ক্ষতি সাধিত হয়। আর তাই এই ব্রেক সিস্টেম যাতে সঠিকভাবে কাজ করে, সেজন্য নিয়মিত এটাকে সার্ভিসিং করতে হয় বা এর দিকে বিশেষ নজর রাখতে হয়।
অটোমোবাইলে যে ব্রেক সিস্টেম ব্যবহারের উদ্দেশ্যসমূহ: বিশেষ প্রয়োজনে বা জরুরি প্রয়োজনে গাড়িকে খুব দ্রুত এবং অল্প দূরত্বের মধ্যে থামানোর জন্যই এই ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়। গাড়িকে সঠিকভাবে পার্ক করার জন্য আমার ব্রেক সিস্টেম প্রয়োজন হয়। গাড়িকে হেলানো রাস্তায়, ইনক্লাইন রোডে, বিশেষ করে পাহাড়ের ঢালে বা ব্রিজের ঢালে, এই সমস্ত জায়গায় যদি কোনো কারণে গাড়িকে থামানোর প্রয়োজন হয়, দাঁড় করানোর প্রয়োজন হয়, সেই দাঁড় করানোর ক্ষেত্রে এই ব্রেক সিস্টেম সাহায্য করে। আবার কোনো গাড়ি ব্রেক করছে এবং তার পিছনে আরও গাড়ি থাকতে পারে, পিছনের গাড়িগুলোকে ব্রেক লাইটের মাধ্যমে বা একটা ওয়ার্নিং লাইটের মাধ্যমে সংকেত দেওয়ার জন্য আমার ব্রেক সিস্টেম কাজ করে। আমরা উদ্দেশ্যগুলো জানলাম। এবার আমরা জানবো ব্রেক সিস্টেমের প্রিন্সিপাল সমূহ। এই যে শক্তির রূপান্তরটা হচ্ছে বিভিন্ন ধাপে গিয়ে, এই শক্তির রূপান্তরটা যে প্রিন্সিপালগুলো ফলো করে হয়, এখন আমরা সেই প্রিন্সিপালগুলো একটু জানবো। আমরা ইতিমধ্যে জেনেছি বা দেখেছিও যে ব্রেক প্যাডেলে চাপ প্রয়োগ করলেই গাড়িটা আস্তে আস্তে থেমে যায়। কিন্তু কিভাবে থামে বা এটা কিভাবে ঘটে, এই প্রশ্নের উত্তর যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে আরও দুটো প্রশ্নের উত্তর জানতে হবে। সেটা হলো, ব্রেক প্যাডেলে ড্রাইভার যখন চাপ প্রয়োগ করলো, সে একটা বল প্রয়োগ করলো, সেখানে এই বলটা কিভাবে চাকায় পৌঁছালো, কারণ চাকা থামলেই গাড়ি থামবে। প্রথম প্রশ্ন, যে ড্রাইভার যে চাপ প্রয়োগ করলো, বল প্রয়োগ করলো পাদানিতে বা ব্রেক প্যাডেলে, সেটা কিভাবে চাকায় পৌঁছায়। দ্বিতীয় প্রশ্ন হলো, ড্রাইভার তা ব্রেক প্যাডেলের মধ্যে যে পরিমাণ বল প্রয়োগ করে তা এই গতিশীল গাড়িকে থামানোর জন্য যথেষ্ট নয়। এই ড্রাইভার প্রয়োগকৃত এই বলটাকে গাড়ি থামানোর উপযোগী পরিমাণে কিভাবে বৃদ্ধি করা যায়। এই দুইটা প্রশ্নের উত্তর যদি আমরা পাই তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের শুধু ব্রেক প্যাডেলে চাপ দিলেই গাড়িকে থামানো যায়। তাহলে আমরা যদি এই উত্তরগুলো খুঁজি তাহলে জানতে পারবো যে একটা গাড়ি তার ব্রেক প্যাডেলে যখন ড্রাইভার চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে, এই বলটাকে তার চাকা পর্যন্ত পৌঁছানো হয় ফ্লুইডের মাধ্যমে, যেটাকে আমরা বলি ব্রেক ফ্লুইড। এই ফ্লুইডের মাধ্যমে পৌঁছানো হয়। একই সাথে গাড়ি এই বলটাকে আবার বৃদ্ধিও করে দেয়, আর এই বলটাকে বৃদ্ধি করে দুইটা উপায়ে। প্রথম হলো মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা লিভারেজ ইউজ করে, আর একটা হলো হাইড্রোলিক ফোর্স মাল্টিপ্লিকেশন, এই প্রক্রিয়াতে, যেখানে প্যাসকেল ল ব্যবহার করা হয়। তো এই দুটো প্রিন্সিপাল বা এই দুটো সুবিধা ব্যবহার করে যে কাজ করা হয় সেটা হলো, ব্রেক প্যাডেল থেকে বলটাকে চাকায় পর্যন্ত পৌঁছানো হয় এবং এটাকে বৃদ্ধি করা হয়। তো এর শুধু এতটুকুর মাধ্যমেই ব্রেকটা সম্পূর্ণ হয় না, এখানে আরও একটা কাজ করতে হয়। সেটা হলো, যে ফোর্সটা বৃদ্ধি করে হুইল পর্যন্ত নিয়ে আসা হয়েছে, এটাকে চাকায় মানে টায়ারে পৌঁছাইতে হবে, আর এই টায়ারে পৌঁছানো হয় ফ্রিকশনের মাধ্যমে, এবং টায়ার থেকে এটাকে আবার ফার্দার রোডে পৌঁছানো হয়, এটাও ফ্রিকশনের মাধ্যমে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রেক প্যাডেলে যে বলটা প্রয়োগ করা হয়েছে সেখান থেকে গাড়িকে থামানো পর্যন্ত যে প্রক্রিয়াগুলো আছে, এখানে মোট 3টি প্রিন্সিপাল কাজ করে। এটা হলো মেকানিক্যাল অ্যাডভান্টেজের জন্য, হাইড্রোলিক ফোর্স মাল্টিপ্লিকেশন বা বলকে বৃদ্ধি করার জন্য এবং বলকে ট্রান্সমিট করার জন্য, আর একটা হলো ফাইনালি রাস্তার মধ্যে এই বলটাকে পৌঁছে দেওয়ার জন্য। এই 3টি প্রিন্সিপাল হলো লিভারেজ, হাইড্রোলিক্স এবং ফ্রিকশন। আমরা একে একে 3টে প্রিন্সিপাল আলোচনা করব। প্রথমেই লিভারেজ। এই চিত্রে আমরা একটা লিভার দেখতে পাচ্ছি। এই যে দণ্ডটা দেখতে পাচ্ছি, এটা একটা লিভার, মাঝখানে এটা হলো ফালক্রাম। এখানে দুইটা অংশ আছে। ফালক্রাম থেকে একদিকে বড় একটা বাহু, অপরদিকে ছোট একটা বাহু। এই বড় বাহুটাকে বলা হয় বল বাহু, ছোট বাহুটাকে বলা হয় ভার বাহু। তো এই বল বাহুর এখানে বল প্রয়োগ করা হয়, ভার বাহুতে এখানে ভার উত্তোলন করা হয়, বা আমরা আউটপুট হিসেবে এখান থেকে বল পাই।
এখানে এই বলবাহু এবং ভারবাহু যে আছে এই দুইটার অনুপাতই হলো লিভারেজ বা যান্ত্রিক সুবিধা, লিভারের যান্ত্রিক সুবিধা। তো লিভার ইউজ করে আমরা এখান থেকে এই যান্ত্রিক সুবিধাটা গ্রহণ করি, যে লিভারের এই প্রান্তে আমরা যদি বল প্রয়োগ করি, এই প্রান্তে এসে আমরা বলটাকে আরও বেশি করে পাই। কতটুকু বেশি পাই সেটা নির্ভর করে এর লিভারেজ কত বা এই দুই বাহুর অনুপাত কত, বল বাহু ভাগ হলো ভার বাহু, এর যে মান পাওয়া যায় তত গুণ বেশি বল এখানে পাবো। যেমন আমার এই চিত্র অনুযায়ী যে বল বাহুর পরিমাণ 2x, ভার বাহুর দৈর্ঘ্য x, এই দুটোর অনুপাত যদি করি তাহলে 2 হয়। অর্থাৎ আমি বল বাহুতে যদি F পরিমাণ বল প্রয়োগ করি তার দ্বিগুণ বল আমি ভার বাহুর এই প্রান্তে পাবো। তাহলে এখানে যদি আমি F বল প্রয়োগ করি এখানে পাবো 2F। এইখানে যেটা হয়েছে সেটা হলো আমি বলটা যেদিকে প্রয়োগ করছি এখানে আউটপুটে এসে বলটা তার বিপরীত দিকে পাচ্ছে। কিন্তু যদি বলটা আমি একই দিকে পেতে চাই তাহলে এই চিত্রটা থেকে আমরা সেটা দেখতে পারি আমার ফালক্রামের অবস্থানটা একটু চেঞ্জ করতে হবে। ফালক্রামটা মাঝখানে না রেখে এই মাথায় নিয়ে আসতে হবে। এখানে তাই করা হয়েছে। এটা আমার লিভার, ফালক্রামটা ঠিক এই মাঝ কর্নারে আছে। তাহলে এখান থেকে বল বাহু আমার পুরো এটা, এখানে আমার ব্রেক প্যাডেল। তো এখান থেকে আমার বল বাহুর দৈর্ঘ্য 4x, আর এখান থেকে আমি আউটপুটটা নিচ্ছি। তাহলে ফালক্রাম থেকে আউটপুটের এই প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য x। তাহলে এখান থেকে আমি লিভারেজটা পাবো 4x/x মানে 4। অর্থাৎ আমি যদি এখানে F পরিমাণ বল প্রয়োগ করি সে তার 4 গুণ বল আমাকে আউটপুট হিসাবে দিবে। তাহলে এই লিভারেজটা আমি যদি ব্যবহার করি তাহলে ড্রাইভার ব্রেক প্যাডেলে যে পরিমাণ বল প্রয়োগ করবে তার থেকে কয়েক গুণ বাড়িয়ে বলটা আমি আমার সিস্টেমে কাজে লাগাতে পারি। এরপর হাইড্রোলিক্স যে প্রিন্সিপালটা ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। হাইড্রোলিক্স প্রিন্সিপালটা হলো এখানে মূলত প্যাসকেল ল ব্যবহার করা হয়। প্যাসকেল লটা আমরা ফিজিক্সে পড়ে আসছো সকলেই, তারপরেও একটু বলি। সেটা হলো তরলপূর্ণ একটা আবদ্ধ পাত্রের ভিতরে যদি সামান্য চাপ প্রয়োগ করা হয় তাহলে সেই চাপের পরিমাণ বিন্দুমাত্র না কমে তরলের ভিতর দিয়ে সমানভাবে সঞ্চারিত হয় এবং তরল সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। আমরা এটা পড়েছি। তাহলে এখানে একটা সিলিন্ডার আছে, এখানে আরেকটা সিলিন্ডার আছে এবং একটা পাইপ দিয়ে দুটো সিলিন্ডার সংযুক্ত আছে। এর ভিতরে ফ্লুইড আছে এবং দুইটা সিলিন্ডারের ভিতরে দুটো পিস্টন দ্বারা এটাকে আবদ্ধ করে রাখা হয়েছে। তাহলে এটা পুরোপুরি একটা আবদ্ধ সিস্টেম বা একটা আবদ্ধ পাত্রের মধ্যে তরল পূর্ণ আছে। এখানে আমরা একটা বল প্রয়োগ, যদি এই প্রান্তে একটা বল প্রয়োগ করি, একটা 50 কেজি একটা বল প্রয়োগ করি, তাহলে এখানে কিন্তু একটা এই সিলিন্ডারে একটা এরিয়া আছে। চাপের যে সংজ্ঞা সেই সংজ্ঞা থেকে আমরা জানি যে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল, একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল। আমি এই পিস্টন দ্বারা সিলিন্ডারের সম্পূর্ণ ক্ষেত্রের উপরে 50 কেজি মানে একটা বল প্রয়োগ করছি, তাহলে এর একক ক্ষেত্রফলের উপরে যে বল কাজ করবে সেটাই হবে এই ফ্লুইডের মধ্যে ওই পরিমাণ চাপ উৎপন্ন হবে। মানে এখানে যে চাপটা উৎপন্ন হচ্ছে যেহেতু এটা একটা আবদ্ধ সিস্টেম, তাহলে এই চাপটা কি সব জায়গায় সমানভাবে কাজ করবে প্যাসকেলের ল অনুযায়ী। এখানেও যে চাপ কাজ করবে সিলিন্ডারে, এখানেও সেই চাপ কাজ করবে, এই পাইপের ভিতরেও সেই একই পরিমাণ চাপ এবং এই সিলিন্ডারের ভিতরেও সব জায়গায় একই পরিমাণ চাপই কাজ করবে। তো এখানে এসে ওই চাপটাই আমার এই পিস্টনটাকে সমানভাবে উপরের দিকে ধাক্কা দিবে, উপরের দিকে চাপ প্রয়োগ করবে। তো এখানে এসে আমি আউটপুট ফোর্সটা যদি পেতে চাই, আউটপুট একটা ফোর্স, এই ফোর্সের মানটা কেমন হবে। এইখানে যে চাপজনিত যে বল সেই বলের সংজ্ঞা থেকে আমরা জানি যে এখানে চাপ গুণ হলো এরিয়া। দেখো এইখানে সিলিন্ডারের যে এরিয়া ছিল সেই তুলনায় এই এরিয়াটা অনেক বেশি। তাহলে চাপ কিন্তু এখানে যা আছে এখানেও সেই একই চাপ, কিন্তু এরিয়াটা যখন বেড়ে গেছে তখন আলটিমেটলি এখানে এসে বলের পরিমাণটাও বেড়ে যায়। এটা কত গুণ বাড়বে, এই সিলিন্ডারের ক্ষেত্রফলের তুলনায় এই সিলিন্ডারের ক্ষেত্রফল যত গুণ বেশি ঠিক তত গুণ বেড়ে যাবে। যেমন এখানে এই সিলিন্ডারের ব্যাস আছে 5 সেন্টিমিটার, এই সিলিন্ডারের ব্যাস 15 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাস 3 গুণ বেশি। ব্যাস যদি 3 গুণ বেশি হয় এরিয়াটা এর বর্গের সমান, অর্থাৎ 9 গুণ বেড়ে যাবে। ঠিক একইভাবে তাহলে এখানে যদি আমরা ইনপুটে 50 কেজি বল প্রয়োগ করি তাহলে এখানে এসে আউটপুটে আমরা ঠিক এর 9 গুণ বল পেয়ে যাব, যে 450 কেজি।
তাহলে এইখানে বল প্রয়োগ করে আমরা মূলত এখানে চাপ উৎপন্ন করছি। এই চাপটাও ঠিক একইভাবে এখানেও সমান একই রকম চাপ আছে, কিন্তু এর এরিয়াটা বেড়ে যাওয়ার কারণে এখানে এসে আমরা বলটা বলটা বেড়ে যাচ্ছে, বেশি পরিমাণে বলটা পাচ্ছি। এটাকে আমরা আরেকটু ক্লিয়ারভাবে দেখি যে এখানে আমরা একটা বল প্রয়োগ করছি এই সিলিন্ডারের ভিতরে। সিলিন্ডারের একটা এরিয়া আছে 1 ইঞ্চ স্কোয়ার, আর এখানে 10 পাউন্ডসের একটা বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে যে চাপ উৎপন্ন হচ্ছে সেই চাপের পরিমাণটা কত, আমরা এখানে সেই একটা গেজ লাগিয়ে সেই চাপটা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে 10 পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ, 10 PSI। তাহলে এইখানে যে চাপটা উৎপন্ন হচ্ছে, যেহেতু এটা পুরো একটা আবদ্ধ সিস্টেম, এই আবদ্ধ সিস্টেম হলে সব জায়গায় সমান চাপ, প্রত্যেকটা সিলিন্ডারের মধ্যেই চাপের পরিমাণ সমান। চাপ যখন সমান হচ্ছে, কিন্তু প্রত্যেকটা সিলিন্ডারের এরিয়া সমান না, এরিয়া কম বেশি। এক্ষেত্রে আমার ইনপুট যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারের এরিয়া যা, আমার আউটপুটের এখানে এসে যদি সিলিন্ডারের এরিয়া একই রকম হয়, তাহলে আমার ইনপুটে যে ফোর্স ছিল আউটপুটে এসে একই ফোর্স পাবো। যেমন এখানে 10 পাউন্ডস বল প্রয়োগ করা হয়েছিল, এখানে এরিয়াটা 1 ইঞ্চ স্কোয়ার, এখানের এরিয়াটা 1 ইঞ্চ স্কোয়ার। তো এখানে এসে আমরা আউটপুটের ফোর্সটা একই পরিমাণে পাচ্ছি 10 পাউন্ড। কিন্তু যদি এরিয়াটা কমে যায়, তাহলে আমরা কিন্তু আউটপুটে এসে বলের পরিমাণটা কম পাবো। এখানে যেহেতু এরিয়াটা কমে গেছে, 1/2 ইঞ্চ স্কোয়ার হয়েছে, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে, তো বলের পরিমাণটাও অর্ধেক হয়ে গেছে, আউটপুট বল 5 পাউন্ডস। আবার পরে এই চিত্রটাতে দেখছি এই সিলিন্ডারটাতে এরিয়াটা বেড়ে গেছে, আর এরিয়াটা দ্বিগুণ হয়ে গেছে। আর এরিয়া দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে আমার এখানে যে বল আমি প্রয়োগ করছিলাম তার চেয়ে আউটপুটে গিয়ে বলটা দ্বিগুণ হয়ে গেছে। 10 পাউন্ডস প্রয়োগ করছিলাম, আউটপুটে এসে 20 পাউন্ডস পাওয়া যাবে। তো ঠিক এভাবেই এই হাইড্রোলিক এই প্রিন্সিপালটা কাজে লাগিয়ে আমরা বলকে একই সাথে যেমন বৃদ্ধি করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি, একই সাথে আমরা এটাকে ট্রান্সমিটও করতে পারি। যেমন এখানটা যদি আমার ব্রেক প্যাডেল হয়, তাহলে এই ব্রেক প্যাডেলের এখানে আমি বল প্রয়োগ করছি, ড্রাইভার বল প্রয়োগ করছে, এই বলটাকে আমরা এই আউটপুটের এখানটা কোথায় আমরা হুইলে নিয়ে যেতে পারি, শুধুমাত্র ফ্লুইড ব্যবহার করে। সামান্য একটা ফ্লুইড লাইন দিয়েই আমরা এই বলটাকে বৃদ্ধি করতে পারি, আবার হুইলেও নিয়ে যেতে পারি। তো এই হাইড্রোলিক প্রিন্সিপালটা ইউজ করে এই দুটো কাজ করা হয় একই সাথে, বলকে বৃদ্ধি করা হয়, আবার বলকে প্যাডেল থেকে হুইল পর্যন্ত ট্রান্সমিট করা হয়। এবার আমরা দেখব ফ্রিকশন প্রিন্সিপালটি। ফ্রিকশন, উপরের চিত্রটাতে দুটো ব্লক দেখা যাচ্ছে, একটা হলো 45 কেজি আর একটা 180 কেজি। দুটো ব্লক একই রকমেরই, একই আকারের, শুধুমাত্র একটু একটা উপরে উচ্চতায় বেশি, অর্থাৎ এটার ওজনটা বেশি, এই জন্য তলটা একই রকম, একই তলের উপরে আছে। এমত অবস্থায় আমরা যদি এই 45 কেজি ব্লকটাকে সরাইতে চাই, তাহলে যে পরিমাণ বল প্রয়োজন হবে, যদি 180 কেজি ব্লকটাকে সরাইতে চাই, তাহলে কি একই পরিমাণ বল প্রয়োজন হবে? না। এই 180 কেজি ব্লকটাকে যদি সরাইতে চাই, তাহলে আমাকে আরও অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। কেন? এটাকে আমরা একটু যদি খেয়াল করি, তাহলে এটাই আমাদের এখানে বোঝার বিষয়। সেটি হলো প্রত্যেকটা সারফেসেরই বা প্রত্যেকটা তলই অমসৃণ তল। আমরা যত মসৃণই দেখি, যেমন ইভেন গ্লাসটাও যদি আমরা চিন্তা করি, গ্লাসও কিন্তু মসৃণ না, অমসৃণ। যদিও এর অমসৃণতা আমাদের চোখে পড়ে না, ধরা পড়ে না, অমসৃণ। এইভাবে এই যে ব্লক আছে, ব্লকের তলটাও অমসৃণ, যেই তলের উপরে ব্লকটা রাখা হয়েছে সেই তলটাও অমসৃণ। এই একটা স্থির বস্তুর উপরে যখন, স্থির তলের উপরে যখন আরেকটা বস্তু রেখে বা তার একটা সারফেস ওটার সাথে সংস্পর্শে রেখে আমরা মুভ করাইতে চাই, তখন এই দুইটা তলের মধ্যে এই যে তল যে অমসৃণ, এই অমসৃণতার কারণে এরা চলতে বাধাপ্রাপ্ত হয়। এটা আমরা এই যে নিচের চিত্রটা থেকে যদি একটু খেয়াল করি, অমসৃণ তল মানে কি, যে এই তলের মধ্যে কিছু চূড়া আছে, কিছু গর্ত আছে। তাহলে একটা তলের এই চূড়াগুলো যখন আরেকটা তলের গর্তের মধ্যে ঢুকে যায় চলার সময়, তখন সে চলতে বাধাপ্রাপ্ত হয়। এই বাধাটাকে আমরা বলি যেটা ফ্রিকশন বা ঘর্ষণজনিত বাধা। এই যে চলতে বাধাপ্রাপ্ত হয়, এই বাধাটা নির্ভর করে দুইটা জিনিসের উপরে। একটা হলো যে একটা তল আরেকটা তলের সাথে কত এরিয়াতে সংস্পর্শে আছে, কত এরিয়া জুড়ে সংস্পর্শে আছে। আরেকটা হলো একটা আরেকটাকে কি পরিমাণ বল দ্বারা একটা আরেকটার সাথে সংযুক্ত আছে, কি পরিমাণ বলে একটা আরেকটাকে সংযুক্ত করে রাখছে, অর্থাৎ লোড কত, বল কত।
তো এখানে যেহেতু 45 কেজি, অর্থাৎ এটার বলের পরিমাণটা কম, আমরা ধরে নিচ্ছি এরিয়াটা সমানই আছে, দুটার সারফেস এরিয়াটা, কন্ট্যাক্টিং সারফেস এরিয়া যেটা, এটা এরিয়া সমান, কিন্তু এটার বলটা কম আর এখানে বলটা বেশি। এই কারণেই এই ব্লকটাকে মুভ করাতে যে পরিমাণ বল দরকার হবে, এই ব্লকটাকে মুভ করাতে হলে তার থেকে বেশি বল প্রয়োজন হবে। আমাদের অটোমোবাইলের ব্রেকের ক্ষেত্রে আমরা এই সারফেস এরিয়াটা যেটা হচ্ছে কন্ট্যাক্টিং সারফেস এরিয়া, এই সারফেস এরিয়াটা চাইলেই বাড়াইতে পারি না, চাইলেই বৃদ্ধি করতে পারি না, এটার লিমিটেশন আছে। কিন্তু আমাদের যদি গাড়িটাকে থামাইতে হয়, আমার ওইখানে এই ঘর্ষণের মাধ্যমে আমার একটা মুভিং সিস্টেমকে বাধা দিতে হবে, মুভিং সিস্টেমটাকে বাধা দিতে হবে, এবং বাধা দেওয়ার জন্য সেখানে ঘর্ষণ উৎপন্ন হবে, ঘর্ষণ লাগবে, এবং সেখানে বেশি পরিমাণে ঘর্ষণ তৈরি করার জন্য আমরা যেহেতু এরিয়াটা বাড়াইতে পারতেছি না, আমাদের বাড়াইতে হবে বলের পরিমাণটা। আর যদি বলের পরিমাণটা বাড়াই, আমরা স্বাভাবিকভাবে চিত্র থেকে দেখতে পাচ্ছি যেখানে বলের পরিমাণটা বেশি, সেটার জন্য বেশি বল লাগতেছে। অর্থাৎ আমরা যদি বেশি বলে আমার ওই মুভিং সিস্টেমটাকে চেপে ধরতে পারি, তাহলে সে খুব দ্রুত থেমে যাবে। বেশি বলে যদি মুভিং সিস্টেমটাকে চেপে ধরতে পারি, তাহলে সে দ্রুত থেমে যাবে। আর ব্রেক সিস্টেমে সেই একই কাজ করা হয়। ব্রেক শুয়ের মাধ্যমে, শুকে বেশি বল দ্বারা ব্রেক ড্রামের সাথে বা ডিস্কের সাথে চেপে ধরা হয়, এতে করে ব্রেক শু এবং ড্রামের মধ্যে অধিক পরিমাণ ফ্রিকশন উৎপন্ন হয়, এবং এতে করে হুইলটা খুব দ্রুত থেমে যায়। এবার এই তিনটে প্রিন্সিপালের সমন্বয়ে একটা সিম্পল ব্রেক সিস্টেম। একদম প্রথম দিকেই এটা ব্রেক প্যাডেল, ড্রাইভার এখানেই বল প্রয়োগ করে, এখান থেকে এই লিভারেজ প্রিন্সিপালটা ব্যবহার করা হয় সর্বপ্রথম। ব্যবহার করে ড্রাইভারের প্রকৃত এই বলকে কিছু বৃদ্ধি করে এটা হাইড্রোলিক সিস্টেমের মধ্যে দেওয়া হয়, যেখানে হাইড্রোলিক প্রিন্সিপালটা ইউজ করা হয়। হাইড্রোলিক প্রিন্সিপাল ইউজ করে এই বলটাকে আমার এখান থেকে হুইল পর্যন্ত, প্যাডেলের এই বলটাকে হুইল পর্যন্ত ট্রান্সমিট করে নিয়ে আসে, এবং একই সাথে এখানে যে বলটা এই হাইড্রোলিক সিস্টেমে ইন হয়েছে, এটাকে আরও কয়েক গুণে বৃদ্ধি করে হুইলে নিয়ে আসে। কয়েক গুণে বৃদ্ধি করে মানে এখানে এই যে মুভিং সিস্টেমটা, অর্থাৎ গাড়ির হুইলের যে ডিস্কটা আছে, হুইলের সাথে সংযুক্ত ডিস্ক, এই ডিস্ককে থামানোর জন্য যে পরিমাণ বল প্রয়োজন, ঠিক সেই মানে বৃদ্ধি করে এখানে চলে আসে। আর ফাইনালি এখানে থাকে ব্রেক শু। এই ব্রেক শুটা যখন ওই উচ্চ বলে এটাকে ডিস্কটাকে চেপে ধরে, এখানে অধিক পরিমাণ ফ্রিকশন উৎপন্ন হয়, এবং এর ফলশ্রুতিতে এই ডিস্কটা থেমে যায়, অর্থাৎ হুইলটা থেমে যায়। এখানে বলটা কীভাবে বৃদ্ধি পায় আমরা যদি একটু খেয়াল করি, যদি আমি এখানে 1 কেজি বল প্রয়োগ করি, তাহলে এখানে লিভারেজ প্রিন্সিপালটা ব্যবহার করলে আমি কতটুকু পাবো, 4x/x, মানে 4, অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এখানে এসে আমি 4 কেজি বল পাবো। এখানে 1 কেজি বল প্রয়োগ করলে এখানে এসে 4 কেজি বল পাবো। ঠিক একইভাবে এইখানে সিলিন্ডারের ব্যাস y, এখানে সিলিন্ডারের ব্যাস 3y, অর্থাৎ ব্যাস 3 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এইখানে আমি যে বল প্রয়োগ করব তার 3 গুণ মানে কি 9 গুণ বেশি পাবো। ব্যাস 3 গুণ বেশি মানে এরিয়াটা 9 গুণ বেশি। তাহলে এখানে যদি 4 কেজি বল প্রয়োগ করি, তার 9 গুণ বল এখানে এসে প্রয়োগ করব, অর্থাৎ হুইলে এসে, অর্থাৎ ব্রেক ড্রামকে বা ডিস্ককে আরও 9 গুণ বেশি বলে চেপে ধরবে। অর্থাৎ এখানে 4 কেজি প্রয়োগ করলে 4 × 36 কেজি বল দ্বারা এই ব্রেক এই ডিস্ককে চেপে ধরবে। খুবই সিম্পল, যে আমি মাত্র 1 কেজি বল প্রয়োগ করছি, অথচ আমি এখানে এসে পাচ্ছি 36 কেজি। এভাবেই এই প্রিন্সিপালগুলো ব্যবহার করে ব্রেক সিস্টেমের বলকে বৃদ্ধি করা হয় এবং ট্রান্সমিট করা হয়, এবং আলটিমেটলি আমার মুভিং সিস্টেমটাকে বা আমার গাড়িকে থামানো হয়। এবার আমরা দেখব ব্রেক সিস্টেমের ক্লাসিফিকেশন। ব্রেক সিস্টেমকে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমরা প্রকারভেদ করতে পারি। তার মধ্যে আছে মেথড অফ অ্যাকচুয়েশনের উপর ভিত্তি করে কিভাবে এটা কাজ করে, তারপরে কনস্ট্রাকশন বা গঠন অনুসারে, এরপরে প্লেস অফ ইউজ, কোন জায়গায় ব্যবহার করি তার উপরে ভিত্তি করে, এবং ব্রেকিং কন্ট্যাক্টটা কীভাবে হয় তার উপরে ভিত্তি করে, এবং ফোর্সটা কীভাবে অ্যাপ্লাই করা হচ্ছে এর উপরে ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। প্রথমে মেথড অফ অ্যাকচুয়েশন, কীভাবে বলটা প্রয়োগ করা হচ্ছে এর উপরে ভিত্তি করে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো সার্ভিস ব্রেক
অথবা রানিং ব্রেক বা ফুট ব্রেক, আর একটা পার্কিং বা ইমার্জেন্সি বা হ্যান্ড ব্রেক। এখানে সার্ভিস ব্রেক এটা পা দ্বারা অপারেট হয়, ফুট প্যাডেলের মাধ্যমে অপারেট হয়। আর পার্কিং ব্রেক বা ইমার্জেন্সি ব্রেক এটা হাত দ্বারা অপারেট হয়। আমরা চিত্রের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি, যেটা পা দ্বারা অপারেট হচ্ছে আর এটা হাত দ্বারা অপারেট হয়। এটা সবাই দেখছে, গাড়িতে হয়তো দেখে থাকবে সবাই যে ড্রাইভারের সিটের পাশেই এমন একটা হাতল থাকে, যেটা পার্কিং ব্রেক হিসেবে ব্যবহার করা হয়। এবারে গঠন অনুসারে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ড্রাম ব্রেক, একটা ডিস্ক ব্রেক। ডান দিকে যে চিত্র দুটো দেখা যাচ্ছে এই দুটো ড্রাম ব্রেকের চিত্র। এখানে ওপরের চিত্রটাতে ড্রাম লাগানো অবস্থায় আছে, আর নিচের চিত্রটাতে ড্রামটা খোলা অবস্থায় আছে। বাঁদিকে যে চিত্রটা দেখা যাচ্ছে এটা হলো ডিস্ক ব্রেকের চিত্র। এখানে একটা ডিস্ক আছে, তার উপরে এখানে ব্রেকের আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে। এবার দেখব প্লেস অনুসারে ব্রেকটা কোথায় ব্যবহার করা হয়। আমরা সাধারণত জানি সবাই এটা দুই রকম হতে পারে, একটা হুইল ব্রেক, একটা ট্রান্সমিশন ব্রেক। সাধারণত সব গাড়িতে হুইল ব্রেক থাকে, এটা আমরা জানি হুইল ব্রেক, যেটা চাকায় ব্যবহার করা হয়। আর একটা ট্রান্সমিশন ব্রেক। ট্রান্সমিশন ব্রেকটা হলো প্রোপেলার শ্যাফট এবং ডিফারেন্সিয়াল গিয়ার বক্স, এই দুই মাঝে ব্যবহার করে। এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রের মাধ্যমে। সাধারণত কিছু কিছু গাড়িতে পার্কিং ব্রেক হিসেবে এই ট্রান্সমিশন ব্রেকটা ব্যবহার করা হয়, বা ট্রান্সমিশন লাইনে এই পার্কিং ব্রেকটা ব্যবহার করা হয়। এবার অ্যাপ্লিকেশন অফ ব্রেকিং কন্ট্যাক্ট। ব্রেকিং কন্ট্যাক্টটা কেমন হয়, অর্থাৎ ব্রেক শুটা ব্রেক ড্রাম বা ডিস্কের সাথে কীভাবে কন্ট্যাক্টে আসে তার উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, একটা এক্সটার্নালি বা কন্ট্রাক্টিং ব্রেক, আর একটা ইন্টারনালি বা এক্সপান্ডিং ব্রেক। আমরা বাম দিকে যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা হলো আমার কন্ট্রাক্টিং ব্রেক, অর্থাৎ এখানে ব্রেক শুটা দুইটা শু পরস্পরের দিকে অগ্রসর হয়ে, অর্থাৎ সংকুচিত হয়ে ডিস্কটাকে চেপে ধরছে, অর্থাৎ ডিস্কের বাহিরের দিক থেকে ডিস্ককে চেপে ধরছে, এই জন্য এটা হলো কন্ট্রাক্টিং ব্রেক। আর একটা হলো এক্সপান্ডিং ব্রেক। এখানে যে ব্রেক শু আছে, এই যে দুই দিকে ব্রেক শু আছে, এই ব্রেক শুটা বাহিরের দিকে প্রসারিত হয়ে যায়। যখন ব্রেক ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন এই ব্রেক শুটা এদিকে সরে আসে এবং বাহিরের দিকে প্রসারিত হয়ে যায়, আর বাহির দিকে প্রসারিত হয়ে ড্রামটাকে চেপে ধরে, এই জন্য এটা হলো এক্সপান্ডিং ব্রেক। এবার আমরা জানবো যে মোড অফ অপারেশন কীভাবে কাজ করে বা বলটা কীভাবে অ্যাপ্লাই করা হয়, তার উপরে ভিত্তি করে আমরা ব্রেক সিস্টেমকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, এবং সেগুলি হলো মেকানিক্যাল ব্রেক সিস্টেম, হাইড্রোলিক ব্রেক সিস্টেম, এয়ার ব্রেক সিস্টেম, ভ্যাকুয়াম অ্যাসিস্টেড হাইড্রোলিক ব্রেক, এয়ার অ্যাসিস্টেড হাইড্রোলিক ব্রেক, ইলেকট্রনিক্যালি কন্ট্রোল ব্রেক। আজ এই পর্যন্তই। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু অতিরিক্ত জানার থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো ইমেলের মাধ্যমে। আমার ইমেল অ্যাড্রেস mosaaraf80dpi@gmail.com, অথবা মোবাইলেও কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার 01729101534। আমরা নেক্সট লেসনে যেটা আলোচনা করব আগামী সপ্তাহে, তা হলো ব্রেক ফ্লুইড এবং ড্রাম এবং ডিস্ক ব্রেকের বৈশিষ্ট্য নিয়ে। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।